আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর ইতিহাস সাবজেক্টের 7 নম্বর অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চ্যাপ্টার একটি মূল্যবান 8 নম্বরের বড় প্রশ্নের নোট, যেটি তোমাদের 2025-এর ফাইনাল পরীক্ষায় একান্ত ইম্পর্টেন্ট। ওকে, তো অবশ্যই ভিডিওটি নেগলেক্ট করবে না, পুরোটা মনোযোগ দিয়ে দেখো আর নোটটি শুনে শুনে বুঝে নাও এবং অবশ্যই নোটটি খাতায় তুলে নাও। ওকে, তো স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, নোটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে এই ধরনের নোটগুলি আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ওকে, তো দেখো স্টুডেন্ট, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তোমাদের এই দেখতে পাচ্ছ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান বিশ্লেষণ করো। অথবা এই ধরনেরও প্রশ্ন দিতে পারে, কিন্তু উত্তর একই। নারী বিপ্লববাদে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের ভূমিকা কী ছিল লেখো। দেখো, এই দুটো প্রশ্নের উত্তরে শুধু কয়েকটা পয়েন্ট শুধু বাদ দেবে। ওকে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পুরোটাই লিখবে, আর প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের ভূমিকা যখন চাইবে শুধু কিছু বাদ দেবে। চলো, কি বাদ দিতে হবে, কোন পয়েন্টগুলো লিখবে, চলো দেখাচ্ছি। প্রথমেই দেখো, তুমি এই দুটো প্রশ্ন যাই দিক না কেন, এই ভূমিকাটা তুমি তুলতে পারবে। কি বলছে দেখো, ভূমিকা 20 শতকের শুরুতে ভারতের মুক্তি আন্দোলনের ইতিহাসে সশস্ত্র বিপ্লববাদ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ 20 শতকের শুরুর দিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সশস্ত্র অর্থাৎ অস্ত্রশস্ত্র হাতে নিয়ে যে সমস্ত নারীরা আন্দোলন করেছিল, সেই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। পুরুষদের পাশাপাশি মহিলারাও বিপ্লববাদ দ্বারা উদ্দীপ্ত হয় ও হাতে অস্ত্র তুলে নেয়। অর্থাৎ 20 শতকের শুরুর দিকে যেমন ভারতকে স্বাধীন করার জন্য পুরুষরা আন্দোলন করত, তখন নারীরাও এগিয়ে এসেছিল। তারা বিপ্লববাদে উদ্দীপ্ত হয়ে নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছিল। তাদের লক্ষ্য ছিল সশস্ত্র আন্দোলন ঘটিয়ে ব্রিটিশ প্রশাসনকে ভীত করে তোলা। অর্থাৎ নারীরা বা পুরুষরা সকলেই আন্দোলন করে এটা করতে চেয়েছিল, ব্রিটিশরা যাতে ভারতীয়দের প্রতি একটু ভীত হয় এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটানো, অর্থাৎ ব্রিটিশ শাসনের যাতে ধ্বংস হয়। ওকে, এই বিপ্লবী নারী জাগরণের প্রধান ছিল লীলা নাগ। এরপর স্টুডেন্ট, তুমি পয়েন্ট করবে দীপালি সংঘ। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকাটা কী ছিল দেখো। লিখবে 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘের কার্যক্রম শুরু হয়। অর্থাৎ দীপালি সংঘের মেন কার্যক্রম শুরু হয় বাংলাদেশের ঢাকায়, এখন যেটা বর্তমানে বাংলাদেশ নাম। এর প্রতিষ্ঠাতা ছিলেন লীলা রায়, অর্থাৎ লীলা রায় বা নাগ। ওকে, 12 জন মহিলা সহযোগী নিয়ে এই সংস্থা গড়ে ওঠে। অর্থাৎ লীলা রায় যখন দীপালি সংঘ গড়েছিলেন তখন মাত্র 12 জন উদ্যোগী মহিলা ছিল। ওকে, এই সংঘের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করে তোলা। এখানে লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্রচালনা প্রভৃতির মাধ্যমে মেয়েদের সাহস ও শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ওকে, অর্থাৎ এই দীপালি সংঘের মধ্যে মেয়েদের মধ্যে লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্রশস্ত্র চালনা এইসব শিখিয়ে, কিছু বিপ্লবী কার্যকলাপ শিখিয়ে তাদের মনে সাহস ও শক্তি বাড়িয়ে তোলা হয়েছিল। লীলা রায় 1931 খ্রিস্টাব্দে জয়শ্রী নামে এক পত্রিকা প্রকাশ করেন। অর্থাৎ লীলা রায় নিজে 1931 খ্রিস্টাব্দে এই দীপালি সংঘের মুখপত্র জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন। ওকে, এর সাহায্যে তিনি তরুণীদের মধ্যে বিপ্লবের আগুন জ্বালাতে চেয়েছিলেন। অর্থাৎ এই জয়শ্রী পত্রিকায় তিনি বিভিন্ন ভাষণের মাধ্যমে, বিভিন্ন লেখনীর সাহায্যে তখনকার সময়ে তরুণীদের মধ্যে একটা বিপ্লবী ভাব জাগরণ করতে চেয়েছিল। এই দীপালি সংঘে উল্লেখযোগ্য সদস্যা হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ। ওকে, এরপরে দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার, এই অপশনটা তুমি দ্বিতীয় প্রশ্নতে অবশ্যই লিখবে। কি বলছে, প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা কী ছিল দেখো। প্রীতিলতা ছাত্র জীবনে ঢাকায় দীপালি সংঘ ও কলকাতায় ছাত্রী সংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার ছাত্রী জীবন থেকেই ঢাকার দীপালি সংঘ এবং কলকাতায় ছাত্রী সংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। পরাধীন ভারতের যারা সংসারের সুখ শান্তিকে উপেক্ষা করে দেশমাতার মুক্তির জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মানে এই প্রীতিলতা ওয়াদ্দেদার পরাধীন ভারতের সংসারের সুখ শান্তি এই সমস্ত উপেক্ষা করে দেশকে মুক্ত করার জন্য, দেশের
জন্য প্রাণ দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিলেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি বলতেন, পরিবারের প্রতি কর্তব্যকে দেশের প্রতি কর্তব্যের কাছে বলি দিতে পারবো। অর্থাৎ তিনি এই কথা বলতেন যে পরিবারের প্রতি যে কর্তব্য আছে নারীদের, সেই কর্তব্যটা দেশের প্রতি কাজে লাগিয়ে দিতে পারবে। ওকে, তিনি মাস্টার দাস সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম গ্রহণ করে। অর্থাৎ এই প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টার দাস সূর্য সেনের যে সশস্ত্র বিপ্লবী দল ছিল সেই দলে যুক্ত ছিলেন এবং ছদ্মনাম ছিল ফুলতার, এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল সেখানেও প্রীতিলতা ওয়াদ্দেদারের বিশেষ ভূমিকা ছিল। ওকে, তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংস, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, ধলঘাটের যুদ্ধ প্রভৃতিতেও অংশ নেন। তিনি মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলির ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। অর্থাৎ এটাও জানা যায় যে তিনি মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশদের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল। ওকে, শেষ পর্যন্ত ব্যর্থ হলে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করেন। আর শেষ পর্যন্ত যখন তিনি দেখলেন ব্যর্থ হয়েছেন এবং তিনি দেখলেন যে কয়েকজন ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে আসছেন, আর তাকে যদি গ্রেপ্তার করে তাহলে তার মাধ্যম দিয়ে এই বিপ্লবী দলের গোপন তত্ত্ব প্রকাশ করে নেবে, সেই ভয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশদের হাতে যাতে না ধরা পড়ে সেই কারণে তিনি পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা শহীদ। অর্থাৎ এই প্রীতিলতা ওয়াদ্দেদার ভারতের প্রথম মহিলা শহীদ। ওকে, এরপর স্টুডেন্ট তুমি লিখবে কল্পনা দত্ত। তো কল্পনা দত্তের কী ভূমিকা ছিল দেখো। 1920-এর দশক থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ ছড়িয়ে পড়ে তার অন্যতম নেত্রী ছিলেন কল্পনা দত্ত। অর্থাৎ 1920 খ্রিস্টাব্দের পর থেকে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সশস্ত্র আন্দোলনে নারীরা যে অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেছিল এই কল্পনা দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দত্তকে অগ্নিকন্যা নামে ভূষিত করেছিলেন। ওকে, অর্থাৎ অগ্নিকন্যা কাকে বলা হয়? কল্পনা দত্তকে বলা হয়। কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তিনি কলকাতার বেথুন কলেজে পড়ার সময় কল্যাণী দাসের ছাত্রীর সঙ্গে যোগ দেন এবং বিভিন্ন আন্দোলনে যোগ দেন। অর্থাৎ তিনি যখন কলকাতার বেথুন কলেজে পড়ছিলেন সেই ছাত্রী জীবন থেকেই কল্যাণী দাসের সঙ্গে যুক্ত হন, তার ছাত্রীর সঙ্গে যোগ দেন এবং বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি ছাত্র জীবনে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার ও নির্মল সেনের সঙ্গে পরিচিত ছিলেন। অর্থাৎ তিনি ছাত্রী জীবন থেকেই মহান মহান বিপ্লবী নেতা পূর্ণেন্দু দস্তিদার ও নির্মল সেনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তিনি মাস্টার দাস সূর্য সেনের ইন্ডিয়ান আর্মির চট্টগ্রাম শাখায় যোগদান করে, ওকে, অর্থাৎ কল্পনা দত্ত মাস্টার দাস সূর্য সেনের ইন্ডিয়ান আর্মির চট্টগ্রাম শাখায়ও যোগদান করেছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অভিযুক্ত বিপ্লবী গণেশ ঘোষ ও অনন্ত সিং প্রমুখ অনেকেই জেলবন্দি হন। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় কিছু বিপ্লবী যেমন গণেশ ঘোষ, অনন্ত সিং এরা জেলে বন্দি হয়, অর্থাৎ ইংরেজদের হাতে ধরা পড়ে যান। এই জেলবন্দীদের মুক্তির জন্য কল্পনা দত্ত গোপনে কলকাতা থেকে বিস্ফোরক এনে বোমা ফাটিয়ে জেলবন্দীদের মুক্ত করার পরিকল্পনা করেন, যা ডিনামাইট ষড়যন্ত্র নামে পরিচিত। অর্থাৎ কল্পনা দত্ত এই পর্যন্ত পরিকল্পনা করেছিল যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় যারা জেলবন্দি হয়েছিল, অর্থাৎ যে সব বিপ্লবীরা জেলে বন্দি আছে সেই জেলে বোমা মেরে জেলের দেওয়াল ফাটিয়ে দিয়ে সকলকে উদ্ধার করে আনবে। এই উদ্ধার করার জন্য তিনি গোপনে কলকাতায় এসে বোমার বিভিন্ন বিস্ফোরক পদার্থ তিনি নিয়ে গিয়েছিলেন। ওকে, আর তাদেরকে ছাড়ানোর পরিকল্পনাও করেছিলেন। এটাই ডিনামাইট ষড়যন্ত্র নামে পরিচিত। কিন্তু এই পরিকল্পনা ফাঁস হওয়ায় কার্যকর হয়নি। এরপর তিনি প্রীতিলতার সঙ্গে চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব পান। এরপর মাস্টার দাস সূর্য সেন, কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার এরা দুজনে মিলে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করবে এই ধরনের পরিকল্পনা পেয়েছিলেন, দায়িত্বও পেয়েছিলেন। ওকে, কিন্তু দুর্ভাগ্যবশত কল্পনা দত্ত ইউরোপিয়ান ক্লাব আক্রমণের এক সপ্তাহ আগে পুলিশের হাতে ধরা পড়ে। অর্থাৎ দুর্ভাগ্যবশত তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে যোগ দিতে পারেনি। এক সপ্তাহ আগে তাকে ব্রিটিশরা আবার ধরে নেন। কিছুদিন পর
গৈরিলা সংঘর্ষ ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় কল্পনা দত্ত আবার ধরা পড়েন। অর্থাৎ তারপরে কল্পনা দত্ত আবার ছাড়া পান। ছাড়া পাওয়ার কিছুদিন পরে আবার গৈরিলা সংঘর্ষ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই সমস্ত বিভিন্ন মামলায় ব্রিটিশরা আবার এই কল্পনা দত্তকে ধরেন। বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু ব্রিটিশ সরকার একটু কল্পনা দত্তের প্রতি উদার হয়েছিলেন, এনাকে 1939 সালে মুক্তি লাভ করেন। 1943 খ্রিস্টাব্দে পিসি যোশীর সঙ্গে তার বিয়ে হয় এবং মুক্তি পাওয়ার পরে তিনি জাতা ব্যক্তির সঙ্গে বিয়ে করেননি। একজন মহান বিপ্লবী নেতা পিসি যোশী, পাঞ্জাবের মহান বিপ্লবী নেতা ছিলেন এই পিসি যোশী, তার সঙ্গে এই কল্পনা দত্তের বিয়ে হয় এবং 1945 খ্রিস্টাব্দে দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিল্লিতে তিনি 1945 খ্রিস্টাব্দে মারা যান। তার লেখা চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি এক ঐতিহাসিক গ্রন্থ। এরপরে দেখো এই তত্ত্বটা দেবে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী। এই আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীও অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ভারতকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। এই কারণে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে এই আজাদ হিন্দ বাহিনীর যে নারী বাহিনী ছিল তাদেরও কিছু অবদান আছে, সেটা তোমাকে তুলতে হবে। কিন্তু যদি তোমার এই কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা চাই, তাহলে কিন্তু এই তথ্যটা, এই পয়েন্টটা আর লিখবে না। তো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যদি নারীদের অবদান চাই, তাহলেই তুমি এই তথ্যটা লিখবে। কি লিখবে? নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী। এই আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিল কে? জাপানে রাসবিহারী বসু। এই রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব কার উপর তুলে দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্রের উপর। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কৃতিত্বে বা দায়িত্বে তৈরি হয়েছিল আজাদ হিন্দ ফৌজ নারী বাহিনী, যেটা ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী বলে পরিচিত। এটার পিছনে অবদান আছে বিভিন্ন নারীর এবং এই সুভাষচন্দ্র বসুর। এই ঝাঁসি বাহিনীর প্রধান নেত্রী ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সাহগল। এই বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বেলা দত্ত, প্রতিমা সেন, অরুণা গঙ্গোপাধ্যায়, মমতা মেহতা, অঞ্জলি ঘোষ, করুণা মুখোপাধ্যায়, মায়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অর্থাৎ এই বিশিষ্ট মহিলারা এই ঝাঁসি বাহিনীতে যুক্ত ছিলেন এবং সশস্ত্র অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ভারতকে মুক্ত করার জন্য সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। ভারতের মুক্তি সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ধারায় এদের অবদান অতুলনীয়। এবার স্টুডেন্ট শেষে লিখবে মূল্যায়ন। এখানে তোমার একটু মন্তব্য তুলে দেবে বা এখানে লিখতেও পারো মন্তব্য। কি লিখবে? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মূলত শিক্ষিত নারীরাই যোগ দিয়েছিলেন এবং পুরুষ নেতাদের সহযোগী হিসাবে কাজ করতেন। অর্থাৎ এই ভারতের যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন হতো, এক্ষেত্রে যে সমস্ত নারীরা বিশেষ করে অংশগ্রহণ করেছিল, সেক্ষেত্রে বিশেষ শিক্ষিত নারীরাই ছিল এবং তারা পুরুষদের সহযোগী হিসাবে কাজ করেছিলেন। এই আন্দোলনে সাধারণত বাংলার নারীরাই সবচেয়ে এগিয়ে ছিল। এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন হয়েছিল, সেক্ষেত্রে বাংলার নারীরাই অগ্রণী ভূমিকা নিয়েছিল। তারা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়ে পুরুষদের সমকক্ষ হয়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়েছিলেন। অর্থাৎ এনারা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়ে পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ ও লড়াই করেছিলেন। পিছনের দিকে ছিলেন না, যে ওরা আগে লড়াই করুক আমরা ভয়ে পিছিয়ে থাকবে, সেটা কিন্তু ছিলেন না। তারা একেবারে সামনে থেকে লড়াই করেছিলেন। তৎকালীন কুসংস্কারে জড়িত ভারতের নারীদের মুক্তির প্রেরণা হয়েছিলেন। অর্থাৎ এই সমস্ত যে নারীরা তৎকালীন কুসংস্কারে জর্জরিত ভারতের যে নারীরা ছিল, তাদের মুক্তির প্রেরণা ছিলেন এই উল্লেখযোগ্য নারীরা। আশা করি নোটটি তোমাদের উপকারে আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও নোট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।